অনেকেই একটা প্রশ্ন বারবার করেন, আওয়ামী লীগ তো 96 সালে আন্দোলন করে বিএনপিকে ফেলতে পেরেছিল, বিএনপি কেন এখন আন্দোলন করে আওয়ামী লীগকে ফেলতে পারছে না? একসঙ্গে মাঠে নামছে বিএনপি জামাত। এখানে একটা আর্টিকেল আজকের প্রকাশ পেয়েছে ঢাকা টাইমসে। আমি এজন্য খুশি হয়েছি যে যখন প্রসব বেদনা না ওঠে, মায়ের সন্তানের সেই গর্ভ থেকে সন্তান বের হওয়ার স্বাদটা কিন্তু সেই মা অনুভব করতে পারে না। শেখ হাসিনা নিজেই তো অশিক্ষিত পাগল, হাইকোর্ট রায় দিয়েছিল রং হেডেড, তার বিরুদ্ধে আপিলও করেনি, রিভিউ করেনি। তাহলে রং হেডেড লেডি কি বলবে দেশবাসী সবাই জানে। প্রিয় দেশবাসী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণই যদি আলোচনার সুযোগ না পান, তাহলে জাতীয় শিক্ষা কারিকুলাম নিয়ে কারা আলোচনা করবেন? কম টাকায় চা সিঙ্গারা যোগান দেওয়াই কি দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ের কাজ? আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর শুরুতেই হয়তো কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। প্রিয় দর্শক শ্রোতা, অনেকেই নাকি প্রশ্ন করছে যে বিএনপি এত আন্দোলন করেও কেন আওয়ামী লীগকে ফেলতে পারছে না, বা আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হারাতে পারছে না, সরাতে পারছে না। প্রিয় দর্শক, এমন প্রশ্নের জবাবে মুখ খুলেছে ব্যারিস্টার রবিন ফারহানা, বিএনপির একজন নেত্রী। তার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে সাথে প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওর শুরুতে হয়তো আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির একজন নারী কর্মী, পাপিয়া হয়তো ওনার নাম, উনি কি কথাগুলো বলেছে সেটি আপনাদের সাথে শেয়ার করব। এবং কি জামাত এবং বিএনপি একসঙ্গে মাঠে নামছে, এই বিষয়টি নিয়ে যাবতীয় বিষয় আলোচনা করেছে ডক্টর ফয়জুল হক একটি লাইভ টক শোতে। তার সাথে সাথে প্রিয় দর্শক শ্রোতা, 16 ডিসেম্বর উপলক্ষে তারেক রহমান অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান কি বলতেছে সেই বক্তব্যটিও আপনাদের সাথে শেয়ার করব। মূলত 4টি ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়া। তো চলুন আর কথা না বাড়াই, সর্বপ্রথম তারেক রহমানের বক্তব্য দিয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম। রক্তক্ষয়ী একটি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে লাখো প্রাণের বিনিময় শত্রুকে পরাজিত করে 1971 সালের এই দিনে আমরা বিজয় অর্জন করেছিলাম। বিজয়ের 53 বছর পরে এসে আজকের নির্মম বাস্তবতা হলো দেশ এখন ফ্যাসিবাদের কবলে। জনগণের বিজয়ের সেই গৌরব কেড়ে নেওয়া হয়েছে। মানুষের স্বাধীনতা অধিকার কেড়ে নিয়ে বাংলাদেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করা হয়েছে। বর্তমানে এক কঠিন সংকটকাল অতিক্রম করছে দেশ ও জাতি। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, মুক্তিযুদ্ধের এইসব মূল মন্ত্রের একটি বৈশিষ্ট্য এখন আর অবশিষ্ট নেই। গার্মেন্টস শ্রমিক থেকে নোবেল লরিয়েট, সমাজের প্রতিটি মানুষ মানবিক মর্যাদা হারিয়েছে। মাফিয়া চক্রের ইচ্ছা অনিচ্ছার কাছে জিম্মি হয়ে পড়েছে সমগ্র জাতি। দেশে এখন নাগরিকদের স্বাধীন মতামত প্রকাশ কিংবা সিদ্ধান্ত নেবার অধিকার নেই। নাগরিকদের উপর সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে ফ্যাসিবাদী সরকার। অপরদিকে ফ্যাসিবাদী সরকারের উপর অন্য কেউ বাংলাদেশের বাইরে থেকে সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে। স্বাধীন বাংলাদেশের নাগরিকরা এখন নিজ দেশেই যেন পরাধীন। প্রিয় দেশবাসী, বর্তমানে দেশ কোন অবস্থায় দাঁড়িয়ে এর একটিমাত্র উদাহরণ দিলেই দেশের প্রকৃত অবস্থা আরো স্পষ্ট হয়ে উঠবে। সমগ্র জাতি আমরা সকলে দেখতে পাচ্ছি ছাত্র, শিক্ষক, অভিভাবকদের অন্ধকারে রেখেই শিক্ষার্থীদের উপর তথাকথিত জাতীয় শিক্ষা কারিকুলাম চাপিয়ে দেওয়া হয়েছে। এর বিরুদ্ধে শিক্ষার্থী এবং অভিভাবকদেরকে প্রতিবাদ জানানোর সুযোগ নেই। কিছু শিক্ষার্থী এবং অভিভাবকগণ প্রতিবাদ জানানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তাদের উপরে হামলা মামলা হয়েছে। অনেক অভিভাবককে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় শিক্ষকগণ চাপিয়ে দেওয়া শিক্ষা কারিকুলামের ব্যাপারে নিজেদের মতামত প্রকাশ করতে ঢাকা বিশ্ববিদ্যালয় গত 13 ডিসেম্বর একটি আলোচনা সভার আয়োজন করেছিলেন। উদ্বেগের বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরকে জাতীয় কারিকুলাম নিয়ে আলোচনা করতে দেয়নি। শিক্ষা কারিকুলাম নিয়ে শিক্ষার্থীদের আলোচনা, শিক্ষাবিদদের আলোচনা ফ্যাসিস্ট হাসিনার এত ভয় কেন? সন্দেহটা এখানেই। প্রিয় দেশবাসী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণই যদি আলোচনার সুযোগ না পান, তাহলে জাতীয় শিক্ষা কারিকুলাম নিয়ে কারা আলোচনা করবেন? কম টাকায় চা সিঙ্গারার যোগান দেওয়াই কি দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ের কাজ? অবাধ নকলের সুযোগ কিংবা অটোপাস দিয়ে ফ্যাসিস্ট হাসিনা ইতিমধ্যেই দেশের শিক্ষা ব্যবস্থা এবং একটি প্রজন্মের সর্বনাশ করেছে। জনমনে প্রশ্ন উঠেছে,
এবার কি তাহলে দেশকে তাবেদার রাষ্ট্র বানিয়ে রাখার সুদূর প্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবে একটি মেরুদণ্ডহীন প্রজন্ম তৈরি করতেই বিতর্কিত এই জাতীয় শিক্ষা কারিকুলাম কি চাপিয়ে দেওয়া হয়েছে? প্রিয় দেশবাসী, ফ্যাসিবাদের কবলে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতোই এভাবে দেশের প্রতিটি স্বায়ত্তশাসিত, বিধিবদ্ধ এবং সাংবিধানিক প্রতিষ্ঠান নিজেদের স্বাধীনতা, স্বকীয়তা বিসর্জন দিতে বাধ্য হয়েছে। দেশের বিচার বিভাগেও ফ্যাসিবাদ ভর করেছে। গণতান্ত্রিকামী জনগণকে কারাগারে পাঠাতে ফ্যাসিবাদদের দোসর বিচারকরা এখন রাতের বেলায় পর্যন্ত আদালত বসিয়ে কারাদণ্ড দিচ্ছে। ফ্যাসিবাদের দোসর কতিপয় বিচারকের অবিচার থেকে মৃত মানুষ পর্যন্ত রেহাই মিলছে না। এত করিতকর্মা বিচারক, অথচ যুগ পার হয়ে গেলেও সাগর রুনি হত্যার বিচার নেই। 8-9 বছর পেরিয়ে গেলেও বাংলাদেশ ব্যাংকের ফরেন রিজার্ভ থেকে 800 কোটি টাকা লোপাটের তদন্ত নেই। আমি পরিষ্কারভাবে বলতে চাই, ফ্যাসিস্ট হাসিনাকে খুশি করতে দিনে রাতে আদালত বসিয়ে যারা গণতন্ত্রকামী জনগণের বিরুদ্ধে আইনের নামে বেআইনি কর্মকাণ্ডে লিপ্ত, তাদেরকেও একদিন অবশ্যই আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। প্রিয় দেশবাসী, ফ্যাসিস্ট হাসিনা, তার পরিবারের সদস্য এবং আওয়ামী দুর্নীতিবাজদের কারণে দেশে এখন নীরব দুর্ভিক্ষ পরিস্থিতি বিরাজ করছে। চাল, ডাল, আলু, তেল, লবণ, চিনি, পেঁয়াজ সহ প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম জনগণের ক্রয় সীমার বাইরে। দেশের প্রতিটি কৃষক, শ্রমিক, দিনমজুর, স্বল্প আয়ের মানুষের দিন কাটছে অর্ধাহারে, অনাহারে। এমনকি মধ্যবিত্ত পরিবারগুলো জীবন পরিচালনায় হিমশিম খাচ্ছে। অথচ আওয়ামী দুর্নীতিবাজদের উল্লাস নৃত্যের আড়ালে হারিয়ে যাচ্ছে অসহায় মানুষের আর্তনাদ। প্রিয় দেশবাসী, আপনারা সাম্প্রতিক সময় দেখেছেন দুর্মূল্যের বাজারে পরিবার পরিজন নিয়ে একটু ভালোভাবে খেয়ে বেঁচে পড়ে থাকার আশায় গার্মেন্টস শ্রমিকরা রাজপথে নেমেছিল। অথচ মাফিয়া সরকারের সন্ত্রাসী বাহিনী কয়েকজন গার্মেন্টস শ্রমিককে নির্মমভাবে হত্যা করেছে। শ্রমিকদের বিরুদ্ধে 43টি মামলা দিয়ে কমপক্ষে 20,000 শ্রমিককে আসামি করা হয়েছে। এসব মামলায় বিভিন্ন পর্যায়ে কমপক্ষে 115 জন শ্রমিক নেতাকে কারাবন্দী করে রাখা হয়েছে। প্রিয় দেশবাসী, 1975 সালের 7ই নভেম্বরের পরাজিত অপশক্তি মহাজোটের নামে একজোট হয়ে রাষ্ট্র ক্ষমতা দখলের পর ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের সকল পথ রুদ্ধ করে দিয়েছে। জনম্যান্ডেট ছাড়াই ক্ষমতা দখল করে রাখতে ফ্যাসিস্ট হাসিনা 2014 সালে করেছিল বিনা ভোটের নির্বাচন, 2018 সালে নিশিরাতের নির্বাচন, আর এবার 2024 সালে দামি নির্বাচন অনুষ্ঠানের ষড়যন্ত্র চলছে। কথিত এই দামি নির্বাচনের জন্য তৈরি করা হয়েছে দামি প্রার্থী, তৈরি করা হয়েছে দামি রাজনৈতিক দল। প্রিয় দেশবাসী, চিহ্নিত ভোট ডাকাত হাসিনার অবৈধ ক্ষমতার খায়েশ পূরণ করতে মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন দামি ক্যান্ডিডেটদেরকে নিয়ে নানা রকম তৎপরতা দেখালেও বাস্তবতা হচ্ছে ফ্যাসিবাদের বর্তমান আস্থানা গণভবনে বানরের পিঠাভাগের মতন কথিত দামি নির্বাচনে দামি এমপি বানানোর জন্য আসন ভাগাভাগি চলছে। ফ্যাসিবাদের দোসর কতিপয় রাজনৈতিক দলের নেতারা নিজেদের আত্মসম্মান বিসর্জন দিয়ে দামি এমপি হওয়ার লোভে নির্লজ্জভাবে ফ্যাসিস্ট হাসিনার কাছে নিজেদেরকে সমর্পণ করেছেন। প্রিয় দেশবাসী, এমপি হওয়ার জন্য যারা ফ্যাসিস্ট হাসিনার কাছে নির্লজ্জ আত্মসমর্পণ করেছেন, এদের মধ্যে অভিজ্ঞ এবং পোড় খাওয়া এমন কিছু রাজনৈতিক নেতাও রয়েছেন যাদের রাজনৈতিক জীবনের বয়স বাংলাদেশের বয়সের চেয়েও বেশি। আমি বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ফ্যাসিবাদের দোসর এইসব রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলতে চাই, নিজেদের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের প্রতি অমর্যাদা করবেন না। ফ্যাসিস্ট হাসিনার দামি এমপি লিস্টের নাম তুলতে নিজেদের বিবেক কিংবা আত্মমর্যাদা বিসর্জন দেওয়ার মধ্যে প্রাপ্তি বা গৌরবের কিছুই নেই। আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, ফ্যাসিবাদের সঙ্গ ত্যাগ করে জনগণের পক্ষ নিন। এখনো সময় আছে। 12 কোটি ভোটারের ভোটের অধিকার আদায়ের আন্দোলনে নিজেদেরকে সামিল করুন। আমি বিশ্বাস করি দামি নির্বাচনে ভাগবটর এমপি হওয়ার চেয়ে সবার অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে জনগণের ভোটে হেরে যাওয়াও অনেক বেশি সম্মানের। প্রিয় দেশবাসী, নির্বাচনের নামে দেশে গণতন্ত্রকামী জনগণ এবং বিশ্বের গণতান্ত্রিক শক্তিকে ধোঁকা দিতেই ফ্যাসিস্ট হাসিনা এখন নিজেই নিজের দলের একজন প্রার্থীর বিরুদ্ধে আরেকজনকে দামি ক্যান্ডিডেট হিসেবে দাঁড় করিয়ে নির্বাচনী আমেজ তৈরির অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তবে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের আরও 62টি রাজনৈতিক দল চিহ্নিত ভোট ডাকাত হাসিনার দামি নির্বাচন বর্জন করেছে। এই নির্বাচন নিয়ে গণতান্ত্রিকামী জনগণের
কোনোই আগ্রহ নেই। এই নির্বাচন নিয়ে আওয়ামী লীগ সমর্থকদের মধ্যেও কোনো আগ্রহ থাকার কারণও নেই। এর কারণ কোন দল থেকে কাকে এমপি বানানো হবে ফ্যাসিস্ট হাসিনা গণভবনে বসেই নির্বাচনের আগেই সেই তালিকা চূড়ান্ত করেছে। এখন ডামি নির্বাচন কমিশনের প্রধান কাজ ফ্যাসিস্ট হাসিনা সরবরাহ করা ডামি এমপির তালিকা অনুযায়ী নির্ধারিত সময় ডামি এমপির নাম ঘোষণা করা। প্রিয় দেশবাসী, নির্বাচনের নামে ফ্যাসিস্ট হাসিনার প্রতারণার বিরুদ্ধে যাতে গণপ্রতিরোধ গড়ে উঠতে না পারে, এজন্য সারা দেশে চলছে গণগ্রেফতার। গণতান্ত্রিকামী জনগণের পেছনে র্যাব পুলিশের একটি চক্রকে লেলিয়ে দেওয়া হয়েছে। এ চক্রটি গুম, খুন, অপহরণ, মামলা, হামলা, নির্যাতন, নিপীড়ন চালিয়ে সারা দেশে গণতান্ত্রিকামী জনগণকে দমিয়ে রাখতে চাইছে। তবে মাফিয়া চক্রের রক্তচক্ষু উপেক্ষা করে ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগের দাবিতে দেশের গণতান্ত্রিকামী জনগণ সারা দেশে হরতাল, অবরোধ সহ আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছে। গণতন্ত্র, মানবাধিকার এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার চলমান এই আন্দোলনে যারা হতাহত হয়েছেন, বাংলাদেশের মহান বিজয়ের এই দিনে আমি আল্লাহর দরবারে তাদের কল্যাণ কামনা করি। হতাহত শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আর একটু কষ্ট, আর একটু ত্যাগ স্বীকার করতে পারলেই এই বিজয়ের মাসে হয়তো আরেকটি বিজয়ের পথ রচিত হবে ইনশাল্লাহ। গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর সর্বস্তরের নেতা কর্মীবৃন্দ, আমি জানি গণতন্ত্রের পক্ষের প্রতিটি রাজনৈতিক দলের আলাদা আলাদা কর্মসূচি, আদর্শ রয়েছে। তবে দেশ এবং জনগণের অধিকার রক্ষায় এই মুহূর্তে আমাদের প্রত্যেকের দফা এক, দাবি এক, ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগ। এই দাবি আদায় নিজেদের মধ্যে রাজপথের ঐক্য গড়ে তোলা অত্যন্ত জরুরি। প্রিয় দর্শক শ্রোতা, তার বক্তব্যটি আপনারা শুনলেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবার আমরা দ্বিতীয় নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো বিএনপির এক কর্মসূচি থেকে, অর্থাৎ আজকেই একটি বক্তব্য দিয়েছে, অগ্নিঝরা বক্তব্য দিয়েছে নারী নেত্রী পাপিয়া। জনপ্রিয় দর্শক শ্রোতা, বিএনপির একজন কর্মীর সেই বক্তব্যটি শুনে আসি। শেখ হাসিনা নিজেই তো অশিক্ষিত পাগল। হাইকোর্ট রায় দিয়েছিল রং হেডেড, তার বিরুদ্ধে আপিলও করেনি, রিভিউ করেনি। তাহলে রং হেডেড লেডি কি বলবে দেশবাসী সবাই জানে। আর 7 তারিখ না, যতক্ষণ জনগণের ভোটের অধিকার ফেরত পাবে না ততক্ষণ পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক আন্দোলন চলছে, চলছিল, চলবে। শেখ হাসিনা নিজেই তো অশিক্ষিত গণতন্ত্র পাগল। হাইকোর্ট রায় দিয়েছিল রং হেডেড, তার বিরুদ্ধে আপিলও করেনি, রিভিউ করেনি। তাহলে রং হেডেড লেডি কি বলবে দেশবাসী সবাই জানে। আগুন সন্ত্রাস আওয়ামী লীগ করছে, বারবার করেছে, এখনো করছে। নদী বৈঠা দিয়ে মানুষ করেছে, শেখ হাসিনা নির্বাচন করছে, গণবাধা দিয়ে শাহবাগে হত্যা করে বারবার দেখা যাচ্ছে নির্বাচন করেছে, কুত্তাবাড়ি নির্বাচন, নির্বাচন, শেখ হাসিনা নির্বাচন, শেখ হাসিনা নির্বাচন, আমেরিকার নির্বাচন মানে না সরকার সেই বাতিল করে দুটি বক্তব্য আপনারা শুনলেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এবার আমরা 3 নম্বর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো জামাত এবং বিএনপি নাকি একই সঙ্গে মাঠে নামছে। এই বিষয়টি নিয়ে লাইভ টক শোতে কি বলতেছে ডক্টর ফয়জুল হক। প্রিয় দর্শক শ্রোতা, চলুন সেই ভিডিওটি দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন 3 নম্বর ভিডিওটি দেখে আসি। একসঙ্গে মাঠে নামছে বিএনপি জামাত। এখানে একটা আর্টিকেল আজকের প্রকাশ পেয়েছে ঢাকা টাইমসে। আমি এজন্য খুশি হয়েছি যে যখন প্রসব বেদনা না ওঠে মায়ের সন্তানের সেই গর্ভ থেকে সন্তান বের হওয়ার স্বাদটা কিন্তু সেই মা অনুভব করতে পারে না। বাংলাদেশ আজকের রিপোর্ট আপনাকে 15 ডিসেম্বরের রিপোর্ট থেকে আপনাকে বলছি, আপনি পারলে দেখিয়ে দেন। একসঙ্গে মাঠে নামছে বিএনপি জামাত। আমাকে একটু সময় দিবেন, আমি এই বিষয়টার উপরে কথা বললেই আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশের নির্বাচনের অবস্থাটা আসলে এই শেখ হাসিনা কতটুকু সাকসেসফুল করতে পারবে। এখানে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের সমগ্র নাগরিকদেরকে। দীর্ঘ প্রায় 14-15 বছর পর্যন্ত বিএনপিকে এই দেশের যারা যারা জনপ্রিয় রাজনৈতিক দল তাদের কাছ থেকে দূরে রাখার একটি গভীর ষড়যন্ত্র লিপ্ত রয়েছিল। তারা চেয়েছিল, এই আওয়ামী লীগ চেয়েছে যে দেশের গণতন্ত্র মানা যেমন চরমনার পীর সাহেব 300 আসনে প্রার্থী দিতে পারে, যাতে চরমনার সাথে ঐক্য না হতে পারে, হেফাজতের সাথে ঐক্য না হতে পারে, জামাতের সাথে ঐক্য না হতে পারে। কিন্তু আজকের এই বাংলাদেশের তিক্ত অভিজ্ঞতার আলোকে প্রমাণ হয়েছে যে বাংলাদেশের এখন আন্দোলন সংগ্রাম এবং বাংলাদেশের এই ফ্যাসিবাদকে পতনের জন্য ডান বাম যে যেখানে আছে সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে সফলতার মধ্য দিয়ে ফ্যাসিবাদী শেখ হাসিনার পতন নিশ্চিত করব। আপনি দেখেন, এই সরকার পতনের এক দফা, আমাকে 1 মিনিট সময় দিবেন, আমি শেষ করে ফেলছি। সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির সাথে এক মঞ্চে উঠছে জামাত। ইতিমধ্যে বিএনপি ও জামাতের সিনিয়র নেতারা এ বিষয়ে একমত হয়েছে বলে ঢাকা টাইমসকে নিশ্চিত করেছে। দলের
দলের দুটি একাধিক নেতা। এর মধ্যে এ বিষয়ে জামাতের ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমানের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে কথা হয়েছে বলে জানিয়েছেন তারা। বিএনপি ও জামাতের একাধিক নেতা বলেছেন 17ই ডিসেম্বরের পর থেকে রাজপথে সক্রিয় থেকে আরো কঠিন কর্মসূচি বাস্তবায়ন করার সিদ্ধান্ত হয়েছে। সেক্ষেত্রে প্রথম কয়েকদিন বিএনপি জামাত যুগপৎ আন্দোলন করবে এবং এ মাসের শেষ সপ্তাহে রাজধানীতে একটি সরকার বিরোধী বড় ধরনের সমাবেশে এক মঞ্চে উঠবে বলে দল দুটির শীর্ষ নেতারা দাবি করছেন। এক দফা আন্দোলনের শেষ ধাপে তারা সবাইকে এক মঞ্চে নিয়ে আসার পরিকল্পনা, না আমি শেষ করছি, সেটা আগামী 17ই ডিসেম্বরের পর থেকে দৃশ্যমান হবে। আজকের বাংলাদেশে দেখেন 2001 সালেও আমি এজন্য বলেছিলাম আমাদের ওই আওয়ামী লীগের মতো 14, 16, 50 দলের, যেই দলের ভোট নাই, শূন্য নাই, লোক নাই, জনগণ নাই, সে দলের চেয়ে আমার ইফেক্টিভ দল দরকার। যেমন 2001 সালে ঐক্য হয়েছে, 4 দলীয় জোট হয়েছে, বাংলাদেশে কিন্তু তারা বিজয় অর্জন করেছে। আজকের বাংলাদেশের সমগ্র দলগুলো যখন একত্রিত হচ্ছে, ডান বাম তারাও একত্রিত হচ্ছে, তখন এই ধরনের রাজনৈতিক প্ল্যাটফর্ম যখন ঐক্যবদ্ধভাবে মাঠে নামবে, শেখ হাসিনা আর ব্যাক গিয়ারে যাওয়ার সুযোগ থাকবে না, ফ্রন্ট গিয়ারও তার নষ্ট হয়ে যাবে এবং বাংলাদেশের জনগণ প্রতিহত করবে, বিদেশিরাও সেখানে আমাদের সাথে ঐক্যবদ্ধ থাকবে। আপনি একটা কথা কিন্তু আমাকে বলেছেন যে আপনারা বিদেশিদের উপরে নির্ভর কেন করছেন। আপনি নিশ্চয়ই স্বাধীনতার ইতিহাস জানেন। বাংলাদেশে 1971 সালেও আমরা বিদেশিদের সহযোগিতা নিয়েছি। কোনো দেশ কোনো জায়গায় মুক্তি আন্দোলন সফল হয় না যতক্ষণ পর্যন্ত দেশি বিদেশি সকলের সহযোগিতা থাকে। আমরা কারো উপরে শেখ হাসিনার মতো ভারতের 5টা দালালে রূপান্তরিত হতে চাই না, বা ভিনদেশি দালালদের কাছ থেকে বিনা ভোটে নির্বাচিত হতে চাই না। আমরা তাদের সহযোগিতা চাই। বাংলাদেশের ভোটের মানুষের কাছে সেই অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করে দেওয়ার জন্য বিদেশিরা আমাদের থাকবেন। আর আজকে প্রমাণ হচ্ছে গত 2টি নির্বাচন চুরি করে তারা পার পেয়েছে। কেন জানেন? বিদেশিদের কণ্ঠ অনেক ক্ষেত্রে নীরব ছিল, চুপ ছিল। কিন্তু আজকের এই প্রেক্ষাপটে এসে বর্তমান সময় আমরা দেখছি সকল মানুষ কিন্তু এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে গর্জে উঠছে, আন্দোলন করছে। বিদেশিরাও আমাদেরকে সেই জায়গায় তাদের নৈতিক সমর্থন দিচ্ছে। অতএব নৈতিক সমর্থন চোরের বিরুদ্ধে যদি যায়, এই নৈতিক সমর্থনটা যদি গণতন্ত্রের পক্ষে যায়, সেটা তো হালাল, সেটা তো আমাদের দেশের জনগণের জন্য অবশ্যই আমাদের জন্য বিজয়। এবং এই বিজয়ের মাসে আমরা আবারও সেই ধরনের নৈতিক সমর্থন নিয়ে সকল মানুষের প্রচেষ্টার মধ্যে দিয়ে দেশের সমগ্র নাগরিককে ঐক্যবদ্ধ করে অবশ্যই তারেক রহমান এবং খালেদা জিয়ার নির্দেশনা এবং নেতৃত্বেই এই বিজয়ের মাসে আরেকটি বিজয় সূচিত হবে বলে আমি প্রত্যাশা করি। জনগণ সেটার জন্য অপেক্ষা করছে। যদি এর ব্যত্যয় ঘটে, সেটা শেখ হাসিনার জন্য কোনোদিন শুভকর হবে না। ওই 7ই জানুয়ারির নির্বাচন এদেশের জনগণ প্রত্যাখ্যান করবে। আর সে কারণেই তারা এখন এজেন্ট নিয়োগ করে, ডলার নিয়োগ করে, টাকা পয়সা দিয়ে দামি নির্বাচন করার পায়তারা করছে। আবার ভোটারদেরকে বাড়ি বাড়ি গিয়ে হাত পা ধরে টানাটানি করছে। এই টানাটানিতে আসলে কোনো লাভ হবে না। জনগণ মনে করে শেখ হাসিনা ধোঁকাবাজ, আওয়ামী লীগ ধোঁকাবাজ, তাদের নির্বাচন। প্রিয় দর্শক, আমরা প্রায় ভিডিও লাস্ট মুহূর্তে চলে এসেছি। এবার কিন্তু আমরা ব্যারিস্টার রবিন ফারহানের সেই বক্তব্যটি আপনাদের সাথে শেয়ার করব যে বিএনপি এত আন্দোলন করছে, এত কিছু করছে, তারপরেও কেন সরকারকে নামাতে পারছে না বা সরকারকে দল থেকে, ক্ষমতা থেকে হটাতে পারছেন না। প্রিয় দর্শক, এমন প্রশ্ন অনেকেই করছে, যে এই প্রশ্নের জবাবে মুখ খুলেছে ব্যারিস্টার রবিন ফারহান। তার বক্তব্য কিন্তু আপনারা শুনে থাকেন। তো প্রিয় দর্শক শ্রোতা, চলুন ব্যারিস্টার রবিন ফারহান আসলে এই বক্তব্যের প্রেক্ষিতে কি বলতেছে, চলুন তার মুখ থেকে শুনে আসি। অনেকেই একটা প্রশ্ন বারবার করেন, আওয়ামী লীগ তো 96 সালে আন্দোলন করে বিএনপিকে ফেলতে পেরেছিল, বিএনপি কেন এখন আন্দোলন করে আওয়ামী লীগকে ফেলতে পারছে না? কেউ কেউ প্রশ্ন করেন, আওয়ামী লীগ তো 2006 সালে মাত্র কয়েকদিন আন্দোলন করেই একটা তত্ত্বাবধায়ক সরকার নতুন করে নিয়ে আসতে পেরেছিল, যেটা 111 সরকার বলে পরিচিত। আওয়ামী লীগ বলে তাদের আন্দোলনের ফসল, আবার বলে সেনা সমর্থিত এবং সেটা নাকি কলঙ্কজনক অধ্যায়। যাই হোক, কিন্তু মানুষ এই উদাহরণগুলো টেনে আনে। আওয়ামী লীগ পেরেছিল, বিএনপি কেন পারছে না? আমি এইটার উত্তর দিতে গিয়ে লক্ষ্য করেছি যে আমরা যারা বিএনপির কর্মী আছি, আমরা প্রায় বলি যে আমাদের 50 লক্ষের উপর নেতা কর্মীর বিরুদ্ধে মামলা আছে, 1.5 লক্ষের উপরে মামলা, আমাদের চেয়ারপারসন থেকে শুরু করে একেবারে ওয়ার্ড লেভেলের কর্মী পর্যন্ত কেউ এই মামলার তালিকার থেকে বাদ নাই। আমাদের নেতাদেরকে গুম করা হয়েছে। আমরা জানি যে গত 10 বছরে 600-র উপরে মানুষ গুম হয়েছে এবং তারা ম্যাক্সিমামে বিরোধী দল বা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আমরা বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছি। আমাদের নেতাদের, কর্মীদের ধরে নিয়ে যাওয়া হয়েছে, পুলিশ গুলি করে মেরে ফেলেছে বিনা বিচারে, আমাদের টর্চার করে কাস্টাডিতে ফেলে রাখা হয়েছে দিনের পর দিন, আমাদের আয়না ঘরের মতন জায়গায় নিয়ে আটকে রাখা হয়েছে। আমরা সকলেই এই কথাগুলো কিন্তু আলোচনা করি। আজকে আমি 3টা ঘটনার কথা বলবো। এই 3টা ঘটনা খুব স্পষ্টভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমরা আসলে কি ধরনের সরকারের অধীনে আছি। 3টা ঘটনা একেবারেই 3 রকম। 3টা ঘটনা পরস্পরের সঙ্গে সম্পর্কিত নয়, কিন্তু 3টা ঘটনায় খুব স্পষ্টভাবে ইঙ্গিত করে আমরা কি ধরনের ফ্যাসিস্ট বা কি ধরনের একটা সরকারের অধীনে আসলে আমাদের এই সংগ্রামটা চালাতে হচ্ছে। আমরা আজকে 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিবস উপলক্ষে বিএনপি শহীদদের প্রতি, শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানোর একটি কর্মসূচি হাতে নিয়েছিল। আজকে রাত 10টা, মানে গতকালকে রাত 10:40 বিএনপির গুলশান অফিসে পুলিশ রেড দেয়। গুলশান থানার ওসি সহ প্লেন ক্লদিং বা সাদা পোশাকে 15 থেকে 16 জন পুলিশ অফিসার বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা গুলশান অফিসে যান। তারা গুলশান অফিস তছনছ করেন এবং আমরা যে রিংটা বানিয়েছিলাম, ফুলের রিং যেটা আজকে দেওয়ার কথা, সেটাকে তারা ছিনিয়ে নিয়ে যায় এবং যাওয়ার সময় তারা শাসিয়ে যায় যারা অফিসের স্টাফ ছিলেন গুলশান অফিসে, যে কালকে যদি বিএনপির কেউ কোনো রকম কোনো কর্মসূচিতে যায়, শহীদ বুদ্ধিজীবী স্তম্ভে শ্রদ্ধা জানাতে যায়, তাহলে একদম শক্ত ব্যবস্থা সরকারের তরফ থেকে নেওয়া হবে। নির্বাচনের একটা আমেজ তুলবার চেষ্টা করছে সরকার।
এই আমেজ যখন তারা তুলবার চেষ্টা করছে তখন প্রধান বিরোধী দলের দুটো কার্যালয়, পল্টন অফিস এবং গুলশান অফিস, দুটো কার্যালয় তালা। 64টা জেলার প্রায় 56টা জেলার অফিসগুলোতে তালাবদ্ধ করে রেখেছে পুলিশ। সেখানে কোনো নেতাকর্মীকে প্রবেশ করতে দেওয়া হয় না, কেউ যদি সেই তালা খুলতে যায় তাকে ধরে নিয়ে যাওয়া হয়। এরকম একটি অবস্থায় বিরোধী দলকে রাজনীতির মাঠ থেকে একেবারে সরিয়ে দেবার সব রকম চেষ্টা করে এবং রাষ্ট্রের যেই বাহিনীগুলো আছে তাদেরকে এই কাজে ব্যবহার করে সরকার একটি নির্বাচন করবার চেষ্টা করছে। এবং এই সময়ে যখন বিএনপির চেয়ারপারসন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, অ্যাক্টিং চেয়ারম্যান দেশে ফিরতে পারছেন না, মহাসচিব কারাগারে, স্ট্যান্ডিং কমিটি মেম্বাররা কারাগারে, তখনও তারা কতটুকু ভয়ে ভীত যে 14 তারিখে একটা শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি, সেটাতেও তাদের বাধা দিতে হয়। সেটাও করবার আগের রাতে বিএনপি অফিস তল্লাশি চালাতে হয়, বিএনপি অফিসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পাঠাতে হয় এবং আমাদের ফুলের যে রিং সেটাও কেড়ে নিতে হয়। কতটা দেউলিয়া হলে এটা সম্ভব? একই দিন আরেকটি ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে নতুন শিক্ষাক্রম নিয়ে দেশে তোলপাড়। শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী সকলের মধ্যে এক ধরনের হতচকিত ভাব, কি হচ্ছে এসব। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যে ভিডিওগুলো দেখতে পাচ্ছি তার কিয়দাংশ যদি সত্য হয়, পুরোপুরি সত্য হবার দরকার নাই, তার কিছুটাও যদি সত্য হয়, ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে আটকে না উঠে কোন উপায় থাকে না। আমাদের সন্তান কোথায় যাচ্ছে, কি শিখছে, কি শেখানো হচ্ছে, ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে তৈরি হচ্ছে, সেটা চিন্তা করলে যদি এই ভিডিওগুলোর কিছুটাও সত্য হয়ে থাকে সেটা ভয়ঙ্কর একটি ভবিষ্যৎ ইঙ্গিত করে। সেই শিক্ষাক্রম নিয়ে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক আছেন তারা একটি আলোচনা সভার আয়োজন করেছিলেন, মতবিনিময় সভার আয়োজন করেছিলেন এবং সেটা বিশ্ববিদ্যালয়ে একটি হল বুক করে সেই মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভা শুরু হওয়ার ঠিক 10 মিনিট আগে উচ্চ পর্যায় থেকে নাকি ফোন করে, সরকারের উচ্চ মহল থেকে ফোন করে জানানো হয় যে এই প্রোগ্রামটি করা যাবে না। তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক আছেন তারা মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান এবং সেখানে সেই প্রতিবাদ সমাবেশে সেই শিক্ষা কার্যক্রম নিয়ে যে আলোচনা হওয়ার কথা ছিল সেই আলোচনাটি আর হয় না, পণ্ড হয়ে যায়। কিন্তু সেই প্রতিবাদ সভায় শিক্ষকরা কিরকম রাষ্ট্রে বাস করছেন, কোন সমাজে তারা আছেন, কি ধরনের সরকার দ্বারা তারা শাসিত হচ্ছেন, সেই বিষয়গুলো তাদের প্রতিবাদে উঠে আসে। এর মধ্যে রাখাল রাহার একটি বক্তব্য আমার নজরে এসছে এবং তিনি খুব চমৎকারভাবে আমাদের বর্তমান যে পরিস্থিতি সেটাকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, কারিকুলাম নিয়ে কথা বলার জন্য, নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে কথা বলার জন্য অভিভাবকদের বিরুদ্ধে সরকার মিথ্যা মামলা দিয়েছে, তাদের আটক করেছে, 24 ঘন্টা গুম করে রেখে তাদের রিমান্ডে নেওয়া হয়েছে, এরপর তাদের জামিন আবেদন মঞ্জুর না করে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, আজ মিলনায়তন ব্যবহারের অনুমতি বাতিলের প্রসঙ্গে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ই না, রাষ্ট্রের প্রতিটি জায়গায়, প্রতিটি কর্নারে এমন নেক্কারজনক ঘটনা ঘটছে। তাই বিগত ঐতিহ্য, 73-এর অধ্যাদেশ সবকিছু ফালতু মনে হয়। তার যারা সহকর্মী আছেন, শিক্ষক আছেন, তারা এই প্রতিবাদ সমাবেশে 73-এর অধ্যাদেশের কথা তুলেছিলেন, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের কথা তুলেছিলেন। ওপরের মহলের কোনো ফোনে 10 মিনিট আগে, একটা প্রোগ্রাম শুরু হওয়ার 10 মিনিট আগে বুকিং দেওয়া হল যে বাতিল করা যায় না, সেই প্রশ্ন তারা তুলেছিলেন। তারা প্রশ্ন তুলেছিলেন বাক স্বাধীনতার বিষয়ে, তারা প্রশ্ন তুলেছিলেন খুব মজার বিষয়, তারা প্রশ্ন তুলেছেন যে যেখানে আমরা নির্বাচন বা বর্তমান রাজনৈতিক পরিস্থিতির নিয়ে কোনো আলোচনা হবে না, হবে শিক্ষাক্রম নিয়ে, সেখানেও কেন সরকার এত ভীত? আমার প্রশ্ন একজন নাগরিক হিসেবে এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে, যদি আলোচনা সভাটি আগামীর নির্বাচন এবং রাজনৈতিক অস্থিতিশীলতা নিয়েও হতো, তারপরেও কি ন্যূনতম গণতান্ত্রিক যদি দেশ হয়ে থাকে, সেই দেশে যদি বাক স্বাধীনতা থেকে থাকে, কথা বলবার মত প্রকাশের স্বাধীনতা থেকে থাকে, তাহলে তো নির্বাচন বা রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি নিয়ে আলোচনা চলতেই পারে, সেই আলোচনাও তো বন্ধ করার কথা না। সেখানে একটি শিক্ষাক্রম নিয়ে আলোচনা, সেটাও বন্ধ করে দিল সরকার। শেষ যে খবরটির দিকে আপনাদের দৃষ্টি ফেরাবো সেটি হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের 10টি মামলার জামিন আবেদন নামঞ্জুর করেছে নিম্ন আদালত। তারা বলেছে হাইকোর্টে যেতে হবে, যেহেতু ওই 10টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়নি, সেহেতু নাকি জামিন দেবার কোনো এখতিয়ার নিম্ন আদালতের নাই। আমি বিরাট কোনো আইনজীবী না, আইনের বিরাট কোনো পণ্ডিত না, তবে আমার যে সাধারণ জ্ঞান আছে আইনে, তাতে আমি এটুকু অন্তত জানি যে অ্যান্টিসিপেটরি বেল যদি হাইকোর্টে চাইতে হয়, ওনাকে সশরীরে সেখানে উপস্থিত থাকতে হবে। এবং যেহেতু উনি কারাগারে আছেন, ওনাকে হাইকোর্টে গিয়ে বেল চাওয়া ওনার পক্ষে এখন সম্ভব নয়। 1, 2 হচ্ছে উচ্চ আদালত আজকাল অ্যান্টিসিপেটরি বেল দেয় না, দিতে চায়। এই ছিল প্রিয় দর্শক শ্রোতা, মূলত আজকের ভিডিও, মূলত 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। আশা করি 4টি ভিডিও মনোযোগ সহকারে আপনারা দেখেছেন এবং তাদের কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেল এখন যারা সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।